নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পের লেখক হলেন অমিতাভ মুখোপাধ্যায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সেদিন অবেলায়। বলটা গড়াতে গড়াতে দুটো তক্তার মাঝের ফাঁক দিয়ে টুপ করে ওপাশে চলে গেল। অর্ক আসলে এ সময় এখানে আসে না, আসে বিকেলবেলা। খেলাটা তখন জমে ওঠে, কিন্তু আজকের দিনটা অন্যরকম। শরীরটা সকালে ভালো ছিল না বলে স্কুলে না যাওয়াটা মা মঞ্জুর করেছেন। বাবা অফিসে, মা গেছেন বুলু মাসির বাড়ি, ফিরতে বিকেল কিংবা সন্ধে। মেঘের আড়ালে সূর্য মুখ লুকিয়েছে। ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। গেটের বাইরে যেও না যেন, সবিতা পিসি বলেছিলেন। অর্ক বলটা হাতে নিয়ে নেমে এসেছিল। ছতলা ফ্ল্যাট বাড়ির পেছন দিকে এক চিলতে ফাঁকা জায়গা, লম্বা পাঁচিল ঘেরা। এখানে অর্ক এবং তার বন্ধুরা ছাড়া আর কেউ বিশেষ আসে না। জায়গাটা অর্কের ভারী ভালো লাগে। বলটা আকাশের দিকে সোজা ছুঁড়ে দিয়ে আবার লুফে নিচ্ছিল সে। এবারেই ফসকে গেল। উঁচু পাঁচিলটার ওপাশটা দেখা যায় না এমনিতে। কয়েকটা ইট সরে গিয়ে জমি ঘেঁষে ছোট্ট ফোকর। সেখান দিয়ে অর্ক দেখেছে ওপাশে ডাঁই করে রাখা লোহা লক্কর, কমলা ইঞ্জিনিয়ারিং এর বন্ধ কারখানার পেছন দিক। ইটের ফোকরটা অবশ্য এখন নেই। পাঁচিলের ওদিক থেকে খাড়া দুটো তক্তা কারা আটকে দিয়েছে কদিন আগে। কয়েকবার দৌড়ে এসে থমকে দাঁড়িয়ে গেল অর্ক। কি করে আনা যাবে বলটা? তক্তা দুটো না থাকলে কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এখন শেষ দুপুরের আকাশে মেঘ জমতে জমতে এখন আকাশের রং ঘোলা হয়ে গিয়েছে। ফ্ল্যাট বাড়ির ছাদের কার্নিশে বসে দুটো কাক কা কা করে ডেকে চলেছে। ধারে কাছে আর কেউ নেই। ঘাস জমির উপর হাঁটু মুড়ে বসে পড়ল অর্ক। নিচু হয়ে তক্তার ফাঁকে হাত গলিয়ে দিল। না, বলটা নেই। আরো খানিকটা। হাতের আঙুলগুলো এপাশ ওপাশ করেও হাত ঠেকল না কিছুতে। ওপাশের ঢালু জমিতে বলটা নিশ্চয়ই অনেকটা দূরে গড়িয়ে গেছে, নাগালের বাইরে। হাতটা টেনে বের করে নিয়ে দুটো তক্তার মাঝামাঝি সরু ফাঁকটায় চোখ রাখলো অর্ক। বলটাকে যদি দেখা যায়। চোখের দৃষ্টি স্থির হতেই অর্ক সারা শরীর নিথর হয়ে গেল, যেন কোনো সাড়া নেই। ভাঙা ইটের উপর হাতটাও বুঝি আটকে গেছে। নাড়তে পারছে না অর্ক, সরে আসতে পারছে না। কতক্ষণ এভাবে ছিল সে নিজেও জানে না। আচমকা একটা অচেনা চিৎকার যখন নিজেরই গলা ঠেলে বেরিয়ে এলো, সম্বিত ফিরল তার। ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে উঠে এলো অর্ক। তারপরই দৌড়। ফাঁকা জায়গাটা পেরিয়ে ফ্ল্যাট বাড়ি আর পাঁচিলের মাঝে সরু প্যাসেজ দিয়ে সামনের দিকটায় এসে পড়ল। পাঁচিল ঘুরে এসে লোহার বড় গেট, তার ওপাশে রাস্তা। গেট খোলা নেই। এক মুহূর্ত থামলো অর্ক, তাকালো গেটের দিকে। সে মুহূর্তেই দ্বিতীয় চিৎকারটা বেরিয়ে এলো অর্কের গলা দিয়ে। লোকটাকে দেখলো অর্ক গেটের সামনে। অর্ক দেরি করেনি। ফ্ল্যাট বাড়ির সিঁড়ি পেরিয়ে নিজেদের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে দিলেন সবিতা পিসি। কি রে, কি হয়েছে? চলে এলি যে, হাঁপাচ্ছিস কেন? সবিতা পিসির কথা কানে ঢুকছে না। অর্ক শোবার ঘরের জানালায়। লোকটা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ওপর দিকেই। জানালা বন্ধ করে পিঠ চেপে দাঁড়ালো অর্ক। কি হলো তোর? কথা বলছিস না কেন? একটু জল দাও। চোখটা বুঝে ফেললো অর্ক। একটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ কানে এলো। এই নে জল। জলটা ঠকঠক করে খেয়ে ফেললো অর্ক। পেটটা কেমন যেন গুলিয়ে উঠলো। নিজেকে সামলাবার আপ্রাণ চেষ্টা করলো সে। হ্যাঁ রে, শরীর খারাপ করছে আবার? মাথা নাড়লো অর্ক। না। কি যে হলো কিছুই বুঝতে পারছি না বাবা। কিছু হয়নি, বলটা হারিয়ে গেছে। সবিতা পিসিকে এড়িয়ে বিছানায় শুয়ে পড়লো অর্ক। চোখের সামনে ভাসছে একটু আগে দেখা দৃশ্যটা। লোকটা নিশ্চয়ই পাঁচিলের ওপাশ দিয়ে ছুটতে ছুটতে এসেছিল। কি অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়েছিল ওর দিকে। অর্ক যদি চিৎকার না করতো। অর্কর চোখের সামনে সব যেন ঝাপসা হয়ে গেল। তারপর বাইরে বৃষ্টি নামলো ঝমঝম করে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দিগন্ত। বিকেল 3টে। কাল বিকেল থেকে টানা বৃষ্টি হয়ে ঘন্টাখানেক আগে থেমেছে। আকাশে এখনো মেঘ, তার উপর এক ফালি পশ্চিমী রোদ খেলা করছে। সুবর্ণ আবাসনের গেটের সামনে এক মুহূর্ত দাঁড়ালো দিগন্ত। কাছাকাছি কেউ নেই। আবাসনের সীমানার পাঁচিলের পাশে সরু পথটায় পা রাখলো দিগন্ত। পাঁচিল ঘেঁষে লম্বাটুকু পেরিয়ে পেছনে কারখানার চত্বর। বড় বড় লোহার বিম আর টুকরো লোহালক করে জায়গাটা ভরে আছে। তার মাঝে মাঝে আগাছা আর ঘাস জমে গেছে। 5-6 বছর ধরে জায়গাটা এমনই পড়ে আছে। ওদিকে বড় রাস্তা থেকে এদিকে আসতে লোকে শর্টকাট হিসাবে এই জায়গাটুকু পেরিয়ে যায়। এমনিতে জায়গাটা শুনশান। চারিদিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো দিগন্ত। কোনো অসঙ্গতি চোখে পড়ছে না। আবাসনের লম্বা পাঁচিল পাক খেয়ে আড়াআড়ি চলে গেছে। তার গা ঘেঁষে দুটো তক্তা দাঁড় করানো। জায়গাটাতে লম্বা লম্বা ঘাস বর্ষার জল পেয়ে আরো বেড়ে উঠেছে। হাত 3 দূরে লোহার বড় একটা চাকতি, মাটির সঙ্গে গাঁথা। চিন্তিত মুখে দিগন্ত বসে পড়ল চাকতিটার কাছে। একসময় এখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ছিল। কারখানা বন্ধ হওয়ার পর থেকে পরিত্যক্ত পড়ে আছে। বিপজ্জনক জায়গাটা, জানা না থাকলে। ঘাসের মধ্যে কি যেন একটা চকচক করছে। হাতে তুলে দিগন্ত দেখলো একটা দামি লাইটার। একটা কোনো নামের আদ্যক্ষর খোদাই করা আছে। লাইটারটা পকেটে ঢোকালো দিগন্ত। তারপর লোহার ঢাকনির চারিদিকে খুব মনোযোগ দিয়ে দেখলো। আস্তে করে লোহার চাকতিটা একদিক ধরে চাপ দিতেই খুব সহজে ঢাকনাটা সরে এলো। ভিতরটা অন্ধকার। তলায় বোধহয় জল জমে আছে। উৎকট ভ্যাপসা পচা গন্ধে গা গুলিয়ে উঠল। তাড়াতাড়ি ঢাকনাটা টেনে দিল। উঠে দাঁড়িয়ে খাড়া তক্তা দুটোর তলায় সবুজ আগাছার মধ্যে লাল একটা বল চোখে পড়ল। বলটা হাতে নিয়ে অন্যমনস্ক দিগন্ত ফিরে এলো সুবর্ণ আবাসনের গেটের সামনে। আস্তে আস্তে বিছানা থেকে নামলো অর্ক। কাল নাকি ওর ভীষণ জ্বর এসেছিল, ভুল বকছিল। সবিতা পিসি বলেছেন। ডাক্তার কাকুকে নিয়ে এসেছিলেন বাবা। আজ এখন জ্বর নেই, শরীরটাও ঝরঝরে। আস্তে আস্তে রাস্তার দিকে জানালাটার সামনে এসে দাঁড়ালো অর্ক। অনেক বৃষ্টির পর মিষ্টি রোদে চারিদিকটা ভারী ভালো লাগছে। নিচে গেটের দিকে তাকালো অর্ক। আবারও ভীষণ ভয় পেয়ে গেল সেই লোকটা। হাতের ইশারায় ওকে ডাকছে। তরণ করে জানালাটা বন্ধ করে খাটের কাছে ছুটে আসতে গিয়ে মাথাটা ঘুরে গেল। কোনো ক্রমে বিছানায় উঠতে পারলো অর্ক। মা, সবিতা পিসি। কি হয়েছে অর্ক? দরজাটা বন্ধ আছে? হ্যাঁ, কেন? সেই লোকটা আবার এসেছে। কোন লোকটা অর্ক? অর্ক কোনো উত্তর দিল না। বালিশে মুখ গুজে নিজেকে সামলাবার চেষ্টা করলো। সুবর্ণ আবাসন মানে পূর্ণদত্ত রোডের কাছে? হ্যাঁ, আপনি চেনেন? ওখানে আমার এক রিলেটিভের বাড়ি ছিল, কমলা ইঞ্জিনিয়ারিং এর কাছে। আগে যেতাম। কি হয়েছে ছেলের? অসীমবাবু গত 4 দিনের কথা বলে গেলেন। টেবিলের ওপর পেপার ওয়েটটা নড়াচড়া করতে করতে শুনলেন ডক্টর মৃগাঙ্ক সেন। বেশ, আপনি বাইরে একটু ওয়েট করুন, আমি দেখছি। অর্ক, ওই নীল আলোটার দিকে তাকিয়ে থাকো। তোমার ঘুম এসেছে? হাত ভারী হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, তোমার পা নড়ছে না, চোখের পাতা ভারী হয়ে 2 চোখ ভরে ঘুম নেমে আসছে। শান্তির ঘুম। তোমার ভীষণ ভালো লাগছে। কোনো চিন্তা নেই। এই সুন্দর বিছানায় নরম আলোয় তুমি শুয়ে আছো। অর্ক, শুনতে পাচ্ছ? আমি তোমায় ডাকছি। শুনতে পাচ্ছ? অর্ক, অর্ক। আচ্ছন্ন অর্ক মৃদু কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হয়েছিল সেদিন, যেদিন একা একা খেলতে গিয়েছিলে? অর্ক বলতে লাগলো। অর্ককে একা বসতে বলে অসীমবাবুকে ডাকলেন ডক্টর সেন। আচ্ছা অসীমবাবু, আপনাদের এলাকায় গত কয়েকদিনের মধ্যে কোনো অন্য ধরনের ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একটা ব্যাপার হয়েছে। কবে হয়েছে জানি না। সুবর্ণ আবাসনের পেছন দিকের মানে কমলা ইঞ্জিনিয়ারিং এর পুরো জায়গাটা থেকে পুলিশ আজ সকালে একটা লাশ পেয়েছে। ওখানে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের মধ্যে কেউ দেহটা ফেলে রেখে গিয়েছিল।
পুলিশ আশেপাশে কিছু জিজ্ঞাসাবাদও করেছে। খুব চিন্তিত দেখালো ডক্টর সেনকে। অর্ক, কি হয়েছে ডাক্তারবাবু? ও একটা স্ট্রেঞ্জ ডেসক্রিপশন দিচ্ছে। আমার মনে হয় ও কিছু একটা দেখেছে। বিশেষ করে একটি লোকের নিখুঁত বর্ণনা দিয়েছে অর্ক। হতে পারে ও মার্ডারটা দেখেছে, আর সেটাই ওর ভয়ের কারণ। কিন্তু সেটা কি করে সম্ভব? তা তো আমি বলতে পারবো না। আচ্ছা, এই লাশটা যে পাওয়া গেছে অর্ক জানে? না, সেটা ওকে না জানানোই ভালো। ব্যাপারটা একটা মিথ্যে ইলিউশন বলে ওর মন থেকে মুছে ফেলতে হবে। আমি চেষ্টা করব। ডক্টর মিত্র যে ওষুধ দিয়েছেন তাই চলবে। সামনের সপ্তাহে ওকে আবার নিয়ে আসবেন। হ্যালো রঞ্জিত, আমি ডক্টর মৃগাঙ্ক সেন বলছি। ও, মৃগাঙ্কদা, বলুন কি ব্যাপার? কমলা ইঞ্জিনিয়ারিং এর বাউন্ডারির মধ্যে একটা লাশ পাওয়া গেছে নাকি? হ্যাঁ, আজ সকালে। তার সঙ্গে আপনার সম্পর্ক কিছু আছে? ব্যাপারটা একটু বলবে? মামুলি ব্যাপার, কদিন আগে মার্ডার হয়েছে। রিজার্ভারের মধ্যে কেউ বডিটা ফেলে দিয়েছে। লাশটা আইডেন্টিফাই করার মতো অবস্থায় নেই। জমা জলে পচে গিয়ে বিচ্ছিরি অবস্থা। মনে হয় মাথার পিছন দিকে আঘাত করা হয়েছিল। পোস্টমর্টেম করার জন্য পাঠিয়েছি। ট্রেস করার চেষ্টা করছি, রুটিন মাফিক কাজ। খবরটা পেলে কি করে? সুবর্ণ আবাসনের পিছন দিকের সি ব্লকের 3 তলায় এক ভদ্রলোক থাকেন। তিনি গতকাল ফোন করেছিলেন। 3-4 আগে দুপুরের দিকে দুজন লোককে তিনি নাকি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন। গতকাল ওই জায়গা থেকে নাকি প্রচন্ড দুর্গন্ধ পেয়েছেন ভদ্রলোক। আর কিছু? না না, এই ভদ্রলোক এইটুকুই ইনফর্ম করেছেন। ওর পুরো স্টেটমেন্ট নিয়েছি। না না, ওকে সন্দেহ করার কিছু নেই। আমরা জানি নির্বিরোধী ভালো মানুষ। একা থাকেন। কি ব্যাপার বলুন তো, আপনার হঠাৎ? আজ একটা অদ্ভুত কেস পেয়েছি। ব্যাপারটা যদি মার্ডার হয় তোমাকে হয়তো খানিকটা সাহায্য করতে পারি। মার্ডারারকে শনাক্ত করার মতো খানিকটা সূত্র বোধহয় আছে। ডিটেলসটা বলুন। ডিটেলসটা এখন বলা যাবে না, শুধু খুনির একটা ডেসক্রিপশন দিতে পারি। ঝাঁকড়া চুল, প্রায় 6 ফুটের মতো হাইট, মেদবিহীন চেহারা, কালো ট্রাউজার আর সাদা শার্ট পরনে, ইয়াং। বর্ণনাটা হুবহু আপনার চেহারার সঙ্গে মিলে যাচ্ছে না? 4 দিন আগে আপনি সারাদিন কি করেছেন সেটাই তাহলে আগে খোঁজ নিতে হবে। ঠাট্টা নয় রঞ্জিত, পুরো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই ভদ্রলোকের সঙ্গে একবার কথা বলতে পারলে আমার পেশেন্টের স্টেটমেন্টের সঙ্গে মিলিয়ে দেখা যেত। সচ্ছন্দে। ভদ্রলোকের নাম অবনী সান্যাল। আপনি যদি চান আমি না হয়। আজ তো হবে না ভাই, যদি পারি কাল তোমার সঙ্গে যোগাযোগ করব। দরজায় বেশ কিছুক্ষণ নক করার পর সাড়া পাওয়া গেল। দরজাটা খুলে মুখ বাড়ালেন ভদ্রলোক। আপনাকে তো ঠিক। আমাকে আপনি চিনবেন না। একটা বিশেষ ব্যাপারে একটু কথা বলতে এসেছি, একটু বসা যাবে? কি ব্যাপার? এখানে যে লাশটা পাওয়া গেছে। আপনি পুলিশের লোক? না, এই যে আমার কার্ড। ও, কিন্তু ও ব্যাপারে তো পুলিশকে আমি যা বলবার বলেছি। তবু তো। ভেতরে আসুন। সামনের বসবার জায়গাতে একটা কম পাওয়ারের আলো জ্বলছে। আগন্তুক একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। আপনি একাই থাকেন? কাজের কথা বলুন। আপনি পুলিশের কাছে মিথ্যে কথা বলেছেন। না, আমি মিথ্যে বলিনি। তাহলে আপনি পুরো কথা বলেননি। সেটা ঠিক, যেটুকু দরকার বলেছি। আপনি সেদিন কি দেখেছিলেন? তার সঙ্গে আপনার সম্পর্ক? সম্পর্ক যাই হোক, আপনি সত্যি বলুন। পুরো ঘটনাটাই আমি দেখেছি, পুলিশকে বলিনি। কিন্তু 4 দিন পরে খবর দিলেন কেন? ঘটনাটার সময় কোথায় ছিলেন আপনি? অন্য কেউ খবর দিলে ব্যাপারটাতে নিজেকে জড়াতাম না, কিন্তু চোখের সামনে দেখলাম একজন আরেকজনকে মারলো, ম্যান হোলের ঢাকনা খুলে লাশটা গায়েব করে দিল। চুপ করে বসে থাকো? আপনি কোথায় ছিলেন? এই ফ্ল্যাটের বাথরুমের জানালা দিয়ে জায়গাটা পরিষ্কার দেখা যায়। লোক দুজনকে আপনি স্পষ্ট দেখেছিলেন? হ্যাঁ।
দেখলে চিনতে পারবো কালপিটকে। পুলিশকে অবশ্য একথা বলিনি। প্রয়োজন হলে বলতে রাজি আছেন? হ্যাঁ, বেশ, তাহলে আমি পরে যোগাযোগ করব। ধন্যবাদ অবনীবাবু। ও হ্যাঁ, আপনার এখানে কি ফোন আছে? না। উঠে পড়লেন আগন্তুক, বাইরে বেরিয়ে এলেন। সিঁড়িতে আলো থাকে না? আছে, জ্বলে না সবসময়। খটখট শব্দ করে নেমে এলেন মানুষটি। অবনীবাবু দরজা বন্ধ করে দিলেন। হ্যালো, ওসি সাহেব নাকি? বলছি, আমি মৃগাঙ্কদা বলছি। আজ চেম্বার আওয়ার্সের পর একটু ফাঁকা থাকবো। তোমার সেই অবনী সান্যালের কাছে একটু যাওয়া যাবে? লাভ নেই, ভদ্রলোক কাল রাত্রে মারা গেছে। মানে? সিম্পল অ্যাক্সিডেন্ট। বয়স হয়েছিল, সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান, সঙ্গে সঙ্গে মৃত্যু। ব্যাপারটা কেমন হলো রঞ্জিত? না না, এর মধ্যে কোনো রহস্য নেই। চারতলার এক ভদ্রলোক অবনীবাবুকে সিঁড়ির কোণে ঘাড় মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন। ডক্টর মিত্র এসে দেখেছিলেন। আমিও গিয়েছিলাম, কিন্তু রহস্যজনক কিছুই দেখতে পাইনি, শুধু একটা ইনফরমেশন ছাড়া। কি ইনফরমেশন? এক ভদ্রলোক রাত্রির 8টা নাগাদ অবনীবাবুর সঙ্গে দেখা করতে আসেন, চলেও যান। গেটের দারোয়ান বলেছে। চেহারার বর্ণনাটা আপনি যেমন বলেছিলেন তার সঙ্গে মিল আছে। স্ট্রেঞ্জ। আমি নজর রাখবার চেষ্টা করছি। আপনার পেশেন্টের কি খবর? ভালো আছে নিশ্চয়ই। ডেড বডি কার, কোনো হদিস পেলে? না, তবে পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছি। ঘাড়ের কাছে আঘাত করা হয়েছিল। যে করেছে অ্যানাটমি সম্বন্ধে তার জ্ঞান নিখুঁত। 5 দিন আগে বিকালবেলা ধরুন 2টো থেকে 4টের মধ্যে মার্ডার হয়, আর লোকটি মৃত্যুর কিছু আগে কোনো না কোনো ওষুধ খেয়েই ছিল। ইন্টারেস্টিং। ভাবছি তোমার কাছে একবার যাব, ছেলেটিকেও একবার দেখে আসবো। মানে আমরা যে পেশেন্টের জন্য তোমাকে। জানি, অর্ক রায় সুবর্ণ আবাসনের এ ব্লকের দোতলায় থাকে। বাবার নাম অসীম রায়, একটা প্রাইভেট কনসার্নের মার্কেটিং ম্যানেজার। কে বলে পুলিশ কোনো কাজের নয়? ঠিক আছে, কাল যদি। হ্যাঁ, আসুন না। অর্ক আছে? হ্যাঁ, কিন্তু আমার নাম ডক্টর মৃগাঙ্ক সেন। ও আপনি? আমি তো। কেমন আছে অর্ক? ভালোই, ভেতরে আসুন। আমি তো ভাবতেই পারছি না। ভেতরে নিয়ে এসে বসালেন অর্কর মা। অর্ক এলো। ডক্টর সেন আদর করে কাছে টেনে দিলেন। কি অর্কবাবু, কি খবর? লোকটাকে দেখেছো আর? হ্যাঁ, কালও দেখেছি। ভয় করেনি তো? না, এখন আর ভয় করছে না। চলো তোমার বলটা খুঁজে আনি। যাও, জামা পাল্টে এসো। অর্ক ভেতরে চলে যায়। সবিতা চা নিয়ে এলো। আমি একবার অর্ককে নিয়ে ফ্ল্যাট বাড়ির পেছন দিকটায় যাব, আপনার আপত্তি নেই তো? আসলে ওর ভয়ের উৎসটাকে একেবারে নির্মূল করে দিতে হলে। সে আর কি আছে, আপনি যা ভালো বুঝবেন। ভাগ্যিস ডক্টর মিত্র আপনার কাছে ছেলেকে নিয়ে যেতে বলেছিলেন, নইলে তো। আজও শেষ দুপুর, কিন্তু আকাশে মেঘ নেই। বর্ষার উজ্জ্বল রৌদ্রে সবকিছু ঝকঝক করছে। অর্ক ডাক্তার কাকুকে দেখালো কোন জায়গাটা ওর বলটা পড়ে গিয়েছিল। সেখান থেকে ঘুরে কারখানা চত্বরে অর্ককে নিয়ে এলেন ডক্টর সেন। একটা লোক আরেকজনকে মারে কেন ডাক্তার কাকু? হঠাৎ প্রশ্ন করলো অর্ক। মৃগাঙ্ক সেন তাকালেন অর্কের দিকে, তারপর হা হা করে হেসে উঠলেন। মারে, মেরে ফেলে, আর একজনের বেঁচে থাকাটা সহ্য হয় না, তাই। অর্কবাবু, এইখানটাতেই তো তুমি দেখেছিলে। মৃগাঙ্ক সেন দাঁড়িয়ে আছেন লোহার চাকতিটার ঠিক সামনে। অর্ক হঠাৎ চেঁচিয়ে উঠল, ডাক্তার কাকু, ওই যে সেই লোকটা। কোথায় কোথায় সে? কারখানার পুরো সেটটার দিকে হাত তুলে দেখালো অর্ক। মৃগাঙ্ক সেন হাঁপাচ্ছেন, চোখ মুখ পাল্টে যাচ্ছে। এক টানে ফুলহাতার জামার হাতার বোতাম দুটো খুলে ফেললেন মৃগাঙ্ক সেন। 2 হাতে 2টো হাতা গুটি নিলেন। কেউ কোথাও নেই অর্ক, শুধু আমি আছি। সেদিন তুমি 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 লোকটাকে মেরেছিলে ডাক্তার কাকু, চেঁচিয়ে উঠল অর্ক।
মৃগাঙ্ক সেন সোজা তাকিয়ে আছেন অর্কের চোখের দিকে, মুখের পেশি শক্ত, চোয়াল ঝুলে এসেছে। তক্তার ফাঁক দিয়ে আমি তোমার হাত দেখেছি, ওই যে কালো দাগটা। সে হাতগুলো কি করছিল অর্ক, কি করছিল? সে হাত দুটো আজও যদি... অর্ক আর চেঁচাতে পারছে না, নড়তে পারছে না, চোখ সরাতে পারছে না মৃগাঙ্ক সেনের চোখ থেকে। মৃগাঙ্ক সেন দুহাত বাগিয়ে এগিয়ে আসছেন। হঠাৎ কে যেন লাফ দিয়ে পড়লো দুজনের মাঝখানে আর নিমেষে অর্ককে তুলে নিয়ে ছুটে গেল দূরে। ঠিক সে সময় পিঠের ওপর একটা শীতল স্পর্শ অনুভব করলেন ডক্টর সেন। সমর বসুর হত্যাকারী হিসাবে আপনাকে গ্রেপ্তার করছি ডক্টর সেন। না! চিৎকার করে উঠলেন মৃগাঙ্ক সেন। না, কোনো প্রমাণ নেই, আমি সমরকে মারিনি। শুধু সমরকে নয়, অবনী সান্যালকেও আপনি খুন করেছেন ঠান্ডা মাথায়। এইমাত্র আপনি যা করতে যাচ্ছিলেন তার চেয়ে বড় প্রমাণ আর কি আছে? অর্ক আপনাকে ঠিক ঠিক আইডেন্টিফাই করেছে। ইস্পাতের মতো শক্ত গলায় বললেন ইন্সপেক্টর রঞ্জিত সাহা। একটু দূরে দিগন্তকে আঁকড়ে ধরে আছে অর্ক। চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বললেন রঞ্জিত সাহা, পুরো ব্যাপারটার যা কিছু কৃতিত্ব সেটা পাওনা দিগন্তর। ওর জন্যই এটা সম্ভব হয়েছে। অসীমবাবুদের ফ্ল্যাটে বসেছিলেন ওরা, অসীমবাবু চায়ের নেমন্তন্ন করেছিলেন। রঞ্জিতা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। কিন্তু মৃগাঙ্ক সেনের মতো একজন প্রথম সারির সাইকিয়াট্রিস্ট, তাকে সন্দেহ হলো কি করে তোমার? অসীমবাবু জানতে চাইলেন। অনুমান প্রথম থেকেই, বলল দিগন্ত, কিন্তু কোনো প্রমাণ ছিল না। চাকরা চুল, মেদহীন দীঘল চেহারা, বছর 22-এ শ্যামলা ছেলেটির দিকে তাকালো সকলে। এতক্ষণে একটু সব প্রতিভ হলো দিগন্ত। আসলে পুরো ঘটনায় দুটো সমাপতন কাজ করছে। প্রথম ঘটনার দিন ঠিক ওই সময়েই এক বন্ধুর সঙ্গে আমি অপেক্ষা করছিলাম আপনাদের এই কম্পাউন্ডের গেটের বাইরে। ডক্টর সেন আর সমরবাবুকে গাড়ি থেকে নেমে একসঙ্গে হেঁটে যেতে দেখেছিলাম। দুজনের কাউকেই আমি চিনতাম না। একজন কেমন যেন ঘোরের মধ্যে হাঁটছেন, সেটা আমার নজর এড়ায়নি। আর বয়স হওয়া সত্ত্বেও চেহারা, ডক্টর সেনের ওপরে চোখ পড়েছিল। এর পরনে ছিল কালো প্যান্ট আর শার্ট, আমারই মতো। খটকা লাগে অর্কর আচরণে। একটু পরেই ডক্টর সেন ফিরে এলেন একা। পুরো ব্যাপারটাতে কোথাও একটা অসঙ্গতি ছিল যা আমাকে ভাবিয়েছিল। পরের দিনই ঘটনাটা আমার কাছে পরিষ্কার হয়েছিল। স্পট থেকে পাওয়া ডক্টর সেনের লাইটার আর ওর গাড়ির নম্বর আমাকে সাহায্য করেছিল ডক্টর সেনের পরিচয় পেতে। পুরো 2 দিন ধরে আমিও ডক্টর সেনের সম্বন্ধে খোঁজ নিলাম। তাতে ছবিটা পরিষ্কার হয়ে গেল। অর্ক অবশ্য আমাকেই খুনি বলে ধরে নিয়েছিল। হাসলো দিগন্ত। ভয় পেলেও ও কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। 3 দিনের দিন, মানে গত শুক্রবার, ওর সঙ্গে আমার ভাব হয়ে গেল। আমার হাতে কোনো কালো দাগ নেই, তাতেই ও বুঝেছিল আমি অন্য লোক, ওর বন্ধু। ও ঠিক ঠিক আমার কথা মতো কাজও করেছিল। আপনিও বুঝতে পারেননি যে আর ভয় পাচ্ছে না। অর্কর মায়ের দিকে তাকিয়ে বলল দিগন্ত। ঘটনাটা দেখার সময় অর্ক ডক্টর সেনের মুখ দেখতে পাইনি। সবচেয়ে স্পষ্ট দেখেছিল 2 হাত, যার মধ্যে এক হাতে কালো জরুলের দাগ, আর অচৈতন্য বা মৃত সমরবাবুর দেহটাকে ঢাকনি সরিয়ে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয় সমাপতন, একটু থেমে বলল দিগন্ত, আপনাদের হাউস ফিজিশিয়ান ডক্টর মিত্র যে অর্ককে ডক্টর সেনের কাছেই রেকমেন্ড করলেন, এটা হিসেবের বাইরে ছিল, কিন্তু এটাই পুরো ঘটনাটাকে সহজ করে দিল। অর্ককে সম্মান করে ডক্টর সেন দেখলেন হত্যাকাণ্ডের একটি প্রত্যক্ষদর্শী রয়েছে, যা ওর চিন্তাতেই আসেনি। অবনীবাবুর কথা অবশ্য রঞ্জিত দাই জানান ডক্টর সেনকে। তার আগেই আমি রঞ্জিত দার সঙ্গে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ওর কথায় গুরুত্ব দেওয়ার বদলে সন্দেহ করেছিলাম। তারপর যখন দেখলাম ওর দেওয়া তথ্যের প্রতিটি সঠিক, তখনই ওর ওপর আস্থা বাড়ল, বললেন রঞ্জিত সাহা। ঘটনার দিন আমাকে দেখেছিলেন ডক্টর সেন। অর্কর বর্ণনা আর এই দেখাটা উনি কাজে লাগাতে চেয়েছিলেন। অর্ককে কিছু গুরুত্ব দেননি ডক্টর সেন। ওর নিজের ওপর আস্থা ছিল। অর্কর শিশুমন থেকে ছবিটা উনি মুছে ফেলতে পারবেন। কিন্তু আর এক সাক্ষী, অবনীবাবুকে সরিয়ে দিতে হলো। কি করে জিজ্ঞেস করলেন অসীমবাবু। খুব সহজ। যদিও বিরাট ঝুঁকি নিয়েছিলেন ডক্টর সেন। উনি ধরে নিয়েছিলেন অবনীবাবু ওকে চিনতে পারবেন আর পুলিশকে জানাবার চেষ্টা করবেন। কিন্তু ওর ফ্ল্যাটে ফোন আছে কিনা জেনে নেওয়াটা জরুরি ছিল।
নিজের পরিচয়েই উনি এসেছিলেন অবনীবাবুর কাছে। সম্ভবত সিঁড়ির আলোটা নেভা দেখেই পরিকল্পনা ওর মাথায় আসে। নিচে নেমে গেলেও উনি চলে যাননি। কয়েক মিনিট পরে অবনীবাবু যখন দ্রুত নেমে আসছেন তখন অল্প একটু ধাক্কাই যথেষ্ট ছিল। চিকিৎসক হিসেবে উনি জানতেন মেরুদণ্ডের ঠিক কোন জায়গায় আঘাত করলে সেটা সাংঘাতিক হবে। এটুকু করে স্বচ্ছন্দে উনি চলে এসেছিলেন বাইরে। হ্যাঁ, রঞ্জিত সাহা বললেন, ওই সময় আমি ওকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু তাতে প্রথম ঘটনাটার কিনারা হতো না। পরের ব্যাপার আপনাদের জন্য, বলল দিগন্ত। এই পরিকল্পনাটা অবশ্য দিগন্তর। হ্যাঁ, ডক্টর সেন যে অর্ককে একা পেতে চেষ্টা করবেন এ ব্যাপারে আমি প্রায় স্থির নিশ্চিত ছিলাম। বাবা, অর্ককে ওর হাতে ছেড়ে দিয়ে আমি প্রায় দম বন্ধ হয়ে বসেছিলাম, শুধু রঞ্জিত বাবু ছিলেন বলে, বললেন অর্কর মা। অর্ক নিখুঁত ভূমিকাই পালন করেছিল। অর্কর পিঠ চাপড়ে দিলেন রঞ্জিত সাহা। নইলে ভাবুন, কোথায় এই বেলেঘাটার পৌর কারখানা আর কোথায় রাসবিহারী এভিনিউয়ের ডক্টর সেনের বাড়ি। ওর নিখুঁত অ্যালিবাইও ছিল। প্রতি মঙ্গলবারই উনি রামানন্দ মেন্টাল হসপিটালে দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি থাকতেন। ঘটনার দিনও ছিলেন, অন্তত সাক্ষী সাবধ অফিস রেকর্ড সবেতেই সে প্রমাণ ছিল। অর্ক না থাকলে। কিন্তু সমরবাবু, অসীমবাবু জানতে চাইলেন। সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং। সমরবাবু সেনের ছোটবেলার বন্ধু। উনি একমাত্র জানতেন ডক্টর সেনের এমন দুর্বলতার কথা, যা তার প্রতীক্ষা আর পেশার ক্ষতি করতে পারত। ডক্টর সেন নিজেই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন, সেজন্য তিনি দিল্লি গিয়ে চিকিৎসাও করান। পাগলের ডাক্তার নিজেই পাগল, এটা ওর খ্যাতির বিরুদ্ধে যেতে পারত। এটাকে কাজে লাগাতেন সমরবাবু, বললেন রঞ্জিত সাহা। বলতে পারেন ব্ল্যাকমেল। ডক্টর সেন তার জবানবন্দিতে বলেছেন তার চেয়েও মারাত্মক ছিল আর একটা ব্যাপার। সমরবাবু ডক্টর সেনের চিকিৎসা পদ্ধতি নিয়েও বিদ্রুপ করতেন, চ্যালেঞ্জও জানাতেন সমরবাবুকে। কোনোদিন সম্মোহন করতে পারবেন না, অথচ এটাই ছিল ডক্টর সেনের সাফল্যের চাবিকাঠি, পেশার ভাইটাল জায়গা। সমরবাবুর শেষ দাবিটা ছিল একটা মোটা অঙ্কের টাকা, আর ধৈর্য রাখতে পারেননি ডক্টর সেন। যদি সমরবাবু সম্মোহিত না হন তবেই টাকা পাবেন, এই ছিল ডক্টর সেনের শর্ত। এই জায়গাটা দুজনেরই পরিচিত। 10 বছর আগে পূর্ণদত্ত রোডেই থাকতেন ডক্টর সেন। চ্যালেঞ্জের মোকাবিলা করতে এসেছিলেন সমরবাবু, আর তার পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন ডক্টর সেন। রঞ্জিত সাহা বললেন, কিন্তু উনি যাকে বলে বর্ণ ক্রিমিনাল তা ছিলেন না। পুরো ব্যাপারটাতে যে খুব দক্ষ পরিকল্পনা ছিল তা বলা যায় না। তবু অপরাধী তার জালেই জড়িয়ে পড়েছিলেন ডক্টর সেন। দিগন্ত উঠে পড়ল। অর্ক এসে হাত ধরল তার। তুমি আর আসবে না? আসবো, এদিকে এলেই তোমার কাছে আসবো। হাসি মুখে সকলের দিকে তাকালো দিগন্ত। তারপর লিভিং রুমের বাইরে পা রাখবার আগে কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা বল বার করে এগিয়ে দিল অর্কর দিকে। তোমার বলটা? আচ্ছা, চলি।